তুমি? মহিন্দা, তোমার সাথে এই বিষয়ে আমার কথা ছিল। ওমা, এ কি অনাচ্ছিষ্টি কাণ্ড গো দিদি। এখন মইনের বউ রয়েছে বাড়িতে, আর অন্দরমহলের পুরুষ মানুষ যখন তখন ঢুকে পড়ছে। এ তো ভালো কথা নয় গো। ছোট কাকিমা, আমার যতদূর মনে পড়ছে এর আগে নিজেদের প্রয়োজনে কারণে অকারণে বিহারীকে তোমরা এই বাড়িতে ডেকে পাঠিয়েছ। সুহাসিনী, সরজু ওরা তখন বাড়িতে ছিল না, তাহলে এখন হঠাৎ পুরুষ মানুষ, অন্দরমহল এসব কথা উঠছে কেন? বিহারীকে বুঝি তোমরা নতুন করে আবিষ্কার করছো? আচ্ছা বেশ, মানলুম তোমার কথা, বুঝলুম যে আমাদেরই দরকারে কারণে অকারণে বেয়ারি এ বাড়িতে এসেছে। ঠিকই বলেছো তুমি, কিন্তু আজ এখন এখন এখানে তার কি দরকার সে তো আমি বুঝছি না। এখন কি তার মতামতের জন্য কেউ তাকে ডেকে পাঠিয়েছে? কি দিদি, কেউ কি ডেকেছে তাকে? এ তো সেরেস্তার হিসেবও নয় আর বের ফর্দও নয়, শুধুমাত্র সংসারের কটা আচার বিচার নিয়ে আমাদের মধ্যে কথা চলছে। এর মধ্যে বেহারির নাক গলানোর কি যে দরকার তা তো আমি বুঝছি না। বলি, সংসারের এই খুঁটিনাটি বিষয়ে বেহারি না থাকলে বুঝি চলতো না মইন? ছোট কাকিমা, তুমি এটা স্বীকার করো বা না করো, কিন্তু সত্যি কথা হলো এই যে বিহারীকে ছাড়া এই সংসার কিন্তু অচল। দেখো বাবা মইন, তোমাকে একটা কথা আমি বলি, আমি আমার এই মাথার চুলগুলো না রোদ্দুরে পাকাইনি। সংসারের অভিজ্ঞতার কথা যদি বলো, তাহলে তোমার চেয়ে আমার ঢের বেশি। হ্যাঁ, এতদিন তোমার বেতা হয়নি সেটা একটা আলাদা কথা ছিল, কিন্তু এখন এখন কিন্তু খুব ভেবে চিন্তে তোমাকে পা ফেলতে হবে। ওই যখন তখন বাইরের সমস্ত পুরুষ ঘরের মধ্যে ঢুকে পড়বে, যে কোনো বিষয়ে, বিশেষত তোমাদের ওই স্বামী স্ত্রীর বিষয়ে নানান রকমের পরামর্শ দেবে, মতামত দেবে। এ অন্তত আমার চোখে ঠিক নয়। ছোট কাকিমা, ভুলে যেও না, যে মানুষটার ব্যাপারে তুমি কথা বলছো সে হচ্ছে বিহারী। তোমার কাছে সে কেউ না হতে পারে, কিন্তু আমার মা এবং আমার কাকিমার কাছে ও নিজের ছেলের মতো। দেখো মইন, এই ব্যাপারে আমি তোমার থেকে আর একটা কথাও শুনতে চাই না। বিহারী, তুমি এসব কথায় কান দিও না। যা বলতে এসেছিলে বলো। না মহিন্দা, এভাবে নয়। মা, আমাদের এই বিষয়ে আলাদা করে কথা বলা দরকার। বিহারী, বিহারী, এত আড়াল আবডালের কি আছে? যা বলার এখানে সকলের সামনেই বলো না। পারলে বিহারি মইনকে আটকাতে পারবে। বিহারির সাথে তর্ক করে মইন কিছুতেই পেরে উঠবে না। কি হলো, কি বলতে এসেছিলে বলো, এত ইতস্তত করছো কেন? কথাটা হলো, মইন, আমার একটা কথা শোন। চুনি নতুন মানুষ, তার সামনে কোনো কথা কইতে বিহারীর যদি অস্বস্তি হয় তাতে তো দোষের কিছু নেই বাবা। আমি চুনিকে নিয়ে ঘরে যাই, তোদের যা কথা তোরা দুটিতে সেরে নে, কেমন? আয় মা, আমার সাথে আয়। এই আমাদের ঠাকুর ঘর, এখানে আমাদের কুলদেবতা প্রতিষ্ঠিত আছে। তোমরা এখানে জোরে নমস্কার করো। আমার নিজের জন্য কিচ্ছু চাই না ঠাকুর। আমি যেন বিনোদিনীর সব দুঃখ কষ্ট মুছে দিয়ে ওকে সুখী করতে পারি। ঠাকুর, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আজ স্বামীর ঘর করতে এসেছি। আমার নিজের জন্য কিচ্ছু চাইনি ঠাকুর, আমি যেন ওনাকে সারিয়ে তুলতে পারি। তুমি শুধু ওনাকে ভালো রেখো, ওনাকে সুস্থ রেখো। তোমার একটা কাজ আছে বৌমা। আমাদের বাড়ির নিয়ম, নতুন বউ এলে সর্বপ্রথম ঠাকুর ঘরে এসে এই 3টে নারকোল ভাঙতে হয়।
সমান ভাগে ভাগ হলে বুঝতে হবে এ বউ আমাদের ঘরের লক্ষ্মী গো, কুলদেবতা আশীর্বাদ করেছেন। না না না, ওই নরম হাতেও কি করে ভাঙবে বৌঠান? জেঠিমা তুমি আমাকে দাও, আমি ভেঙে দিচ্ছি, দাও দাও। বাবা ঠাকুরপো, এখন থেকে বইয়ের জন্য এত দরদ? ওটি হচ্ছে রে ঠাকুরপো, যা যা নিয়ম ঠিক ঠিক মতো পালন করতে হবে। আমি পারবো দিদি, আপনি আমাকে দিন। এই তো আমার লক্ষ্মী বৌমা। না, বিনোদিনী পারবে, নিশ্চয়ই পারবে অসাধ্য সাধন করতে। তোর কথায় বিশ্বাস করে আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু যাবার আগে একটা কথা আমি দুজনকেই স্পষ্ট করে বলে দিয়ে যাই। সুবচনীর পুজো হবার আগে নতুন বউ কিছুতেই ঘরে ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না, ঢুকবে না, ব্যাস আমি স্পষ্ট বলে দিলুম। ছোট বউ চলো, আমরা এবার এখান থেকে যাই, ওরা নিজেরা যা ভালো বোঝে করুক। বলছি কি যে ওদের ওপরে তুমি ভালো মন্দের ভার দিচ্ছ, ওদের কি সে বয়স হয়েছে? ওরা কি কিছু বোঝে সংসারের? আমাদের এখানে থাকা দরকার দিদি, আমরা গেলে চলবে না। বলা তো যায়নি গো, মইন যদি আবার তার বউকে ঘরের মধ্যে ঢুকিয়ে নেয় তাহলে কিন্তু একেবারে সর্বনাশ। হ্যাঁ, চিন্তা করো না ছোট কাকিমা, মহেন্দ্র মুখুজ্জে নিজের বউয়ের অধিকারের জন্য কোনো ফাঁক ফোকরের ভরসা করে না, যা করা সকলের সামনেই করে। দিদি আমি বলছি আর কথা বাড়িও না ছোট বউ, আমিও দেখি আমার অমতে মইন কি করে তার বউকে ঘরে ঢুকায়। চলে এসো। মহিন্দা, তুমি নিজের জেদ রাখার জন্য সংসারে ভালো মন্দের দিকে খেয়াল করছো না। বিহারি, তুমিও তুমিও শেষ পর্যন্ত আমায় বস্তা পচা উপদেশ দেবার জন্য আটকালে। ভুলে যেও না, মা কাকিমারা এই উপদেশ আমায় 1000বার দিয়েছে। কিন্তু তুমি যদি আমায় চেনো তুমি জানবে সব উপদেশ ধার ধারার লোক আমি নই। এই সংসার তোমার একার নয়, আরো 5 জন রয়েছে এই সংসার, তাদের কিছু বিশ্বাস অবিশ্বাস আছে। নিশ্চয়ই আছে এবং থাকতেও পারে, এবং আমি মনে করি তাদের এই বিশ্বাস অবিশ্বাস তাদের নিজেদের কাছেই রাখা উচিত, কারণ তাদের বিশ্বাস রাখার জন্য আমি অন্তত নিজের ধ্যান ধারণা বিসর্জন দিতে রাজি নই। মহিন্দা, এর মধ্যে শুধু তুমি একা নয়, বৌঠানও আছে। আর বৌঠান শুধুমাত্র তোমার স্ত্রী নন, এ বাড়ি বউ। তাছাড়া শুধুমাত্র একটা দিনের তো ব্যাপার, পুজো মাত্র। সুবচনী পুজো হয়ে গেলে বৌঠান মাথা উঁচু করে তোমার ঘরে ঢুকতে পারবে। বিহারি, আশালতা এই বাড়িতে আসার পর থেকে অনেক রকম ভাবে ওকে হেনস্থার শিকার হতে হয়েছে, সেটা তুমি খুব ভালো করেই জানো। আর প্রত্যেকবার যখন আমি তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গেছি তখন তুমি আমায় আটকেছ। কেন কেন বিহারি? মহিন্দা, আজকে যদি মায়ের অমতে তুমি বৌঠানকে নিয়ে ঘরে ঢোকো তাহলে বৌঠানকে আরো হেনস্থা হতে হবে। তুমি কেন তার মাথা সবার সামনে হেট করবে? বিহারি, এই ব্যাপারে যদি আশালতাকে কেউ দোষ দেয় তাহলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, এই কথা জেনে রেখো। সমস্যাটা সেখানে মহিন্দা, তোমার মুখের উপর কেউ কিচ্ছু বলতে পারবে না, কিন্তু তোমার আড়ালে বৌঠানকে উঠতে বসতে কথা শুনতে হবে। আর মহিন্দা, নিজের জেদ রাখার জন্য তুমি বৌঠানকে সবার সামনে শত্রু বানাচ্ছ কেন? কিন্তু বিহারি, যে আমার স্ত্রী হয়ে এসেছে তাকেও তো আমার বিশ্বাস অবিশ্বাসের কথা জানতে হবে নাকি? যেসব পুজো আচ্ছা
অন্ধ কুসংস্কার, এসবে এসবে আমি বিশ্বাস রাখি না। আর সেটা জানতে গিয়ে যদি তাকে একটু কষ্ট সহ্য করতে হয় তাহলে তাহলে হবে, কি আর করা যাবে। কিন্তু আমি তো ঠাকুর দেবতা মানি, আমি তো পুজো আর্চায় বিশ্বাস করি। আশা, বেশ, তোমারও যখন এই মত, তখন আর আমি আপত্তি জানাবো না। আমার নিজের মত তোমার উপর জোর করে চাপিয়েও দেব না, কিন্তু একটাই শর্তে, তোমায় কথা দিতে হবে যে এরপর থেকে তুমি ঠিক এইভাবে নিজের মনের সব কথা খুলে প্রকাশ করবে। কেমন? এই তো, এই তোমার মহিন্দার মতো কথা। এই তোমার ঘর, চলো। এই ভারী শাড়িটা খুলে এবার একটু হালকা হয়ে নাও দেখিনি। বসো এখানে, বসো। আমি তোমার জন্য একটু খাবারের বন্দোবস্ত করে আসি। না না দিদি, আমি খাবো না, আমার খিদে নেই। তা বললে হয় বুঝি? সেই অত সকালে তাড়াহুড়ো করে বেরিয়েছো, জল খাবারও তো খাওয়া হয়নি। সত্যি দিদি, আমার খিদে নেই। মা আসার সময় মুখে দুটো মিষ্টি দিয়ে দিয়েছিল, যাতে খালি মুখে না আসি। দিদি, তুমি একটু আমার পাশে বসো না গো, দুটো কথা বলি। ঠিক আছে বাবা, এই আমি বসলাম। আমি বরং বসে বসে তোমার খোপাটা খুলে দিই। আচ্ছা দিদি, হ্যাঁ, এই বইগুলো কার? তোমার স্বামীর গো, তার যে আবার পড়াশোনায় বড় নেশা। তুমি বসো ভাই, আমি তোমার জন্য একটা কাপড় নিয়ে আসি। বিনোদিনী, বেনারসিটা ছেড়ে এবারে এই হালকা শাড়িটা পরে নাও দেখিনি। ঘেমে নিয়ে যে একেবারে একসা হয়ে গেছো। এটা কি ওনার? হ্যাঁ, রেখে দাও তো, ওগুলো যেখানে ছিল সেখানে রেখে দাও। তুমি আমার সঙ্গে চলো, গয়নাগুলোকে এতে রাজি রাখবে, চলো। রেখে দাও বিনোদিনী, রেখে দাও। ওই বিষ তুমি ছুঁয়ো না বিনোদিনী, ওই বিষ তুমি ছুঁয়ো না। তার মানে এই ঘরে আরো অনেক জায়গায় এই বিষ লুকোনো আছে। বৌঠান, বলছিলাম যে দিদি, ওনাকে বলো এগুলো সব আস্তা করে ফেলে আসতে। ঠাকুরপো, ঠাকুরপো, আমি বিনোদিনীকে অনেকবার বারণ করেছি, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনছে না।
আমি ঠিক জানতুম বেহারি একমাত্র পারবে মইনকে রাজি করাতে। মইন যখন একবারে পুজোতে মত দিয়েছে তখন আর কোনো চিন্তা নেই। কিন্তু শাওরি মা, তিনি কি এখনো আমার উপরে রেগে থাকবেন? তিনি যে আমাকে দেখলেই রেগে যাচ্ছেন। আমি কি করে ওনার কাছে যাব? কি করে ওনার সেবা করব মাসি? এইটাই তো তোর পরীক্ষা। মানুষটার বাইরেটা যতটা শক্ত, ভেতরটা ততটাই নরম। তোকে সেই বাইরের শক্ত খোলটা ভেঙে ভেতরের নরম মনটার কাছে যেতে হবে মা। কিন্তু সে যে বাড়ি কঠিন কাজ মাসি, আমি পারবো তো? পারতে যে তোকে হবেই। রাধা মাধব তোর কঠিন পরীক্ষা নিচ্ছেন, আর এই পরীক্ষা বের পরে সব মেয়েদের দিতে হয় মা। তোকে শাশুড়ির মন জুগিয়ে চলতে হবে। তিনি ভালো মন্দ কথা বললে গায়ে মাখিস নি। তুই যদি তার মন জুগিয়ে চলতে পারিস, দেখবি একদিন তিনি তোকে চোখে হারাচ্ছেন। কিন্তু কিন্তু আমি তো বুঝি নে মাসি, আমি যে গোমুখ্য মেয়ে মানুষ। আর যদিও বা বুঝি, তাও ভুল বুঝি, আর পদে পদে ভুল করি। তুমি তো আমার থেকে বেশি ভালো জানো মাসি, শাওরি মায়ের কি পছন্দ কি অপছন্দ। তুমি আমায় একটু বলে দিও না। তুমি আমায় যা বলবে আমি তাই করব। সে আর হবে না চুনি। এই অজুহাতে তুই 24 ঘন্টা আমার পেছন পেছন ঘুরে বেড়াবি, তার হতে দেওয়া যায় না। তাছাড়া তুই এইসব করলে শিখবি কি করে একা একা কাজ? 5 জনে 5 কথা বললে তোর শাওরির মাথা আবার গরম হবে। যা, এখন শাওরির ঘরে যা তো। এখন এখন আমি শাওরি মায়ের ঘরে গিয়ে কি করব? তাকে সুখবরটা দিবি যে মইন পুজোতে রাজি হয়েছে। দেখবি তোর শাওরি ভারী খুশি হবেন। আমি আমি একা যাব? আমার যে বড্ড ভয় করে মাসি। না চুনি, ভয় করলে তো চলবে না। আমি আজ কিছুতেই তোর সাথে যাব না। যা দেখি, হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে শাওরির ঘরে তার সামনে গিয়ে দাঁড়া। মা, তুমি মিছিমিছি অভিমান করে আছো। মহিন্দা, তুমি একটু এখানে এসো, মায়ের পাশে বসো তো। বসো বসো এখানে। মা, তুই মিছিমিছি অভিমান করে ছেলের থেকে মুখ ফিরিয়ে আছো। বিয়ে হলে বুঝি মা এভাবে দূরে সরে যায়? সে কথা তোর মইনদাকে শুধু। আমি তো এখন তার 2 চোখের বিষ। পরের মেয়ের সামনে আমাকে যত রকম ভাবে পারে হেনস্থা করছে। পরের মেয়ে এখন তার আপন হলো, আর মা হলো কে তার পর। দেখো, এগুলো কিন্তু সবই তোমার মিথ্যে অভিমান। আর এই মিথ্যে অভিমানের জন্য তুমি নিজেকে আমার থেকে দূরে সরিয়ে রাখছো। মা, তুমি তো জানো আমি কেন রাগ করেছি। না, জানি নে, আর জানতেও চাই নে। মা, তুমি আবার রাগ করছো। মহিন্দা কি বলছে একবার শুনে দেখো না। কি শুনবো? সেই তো বউয়ের কোলে ঝোল টেনে কথা বলবে। মায়ের মতামত, মায়ের সিদ্ধান্ত, এইসবের কোনো মূল্য আছে তার কাছে? সেটা বললে চলবে? মহিন্দা তোমার সিদ্ধান্ত তো মেনেই নিয়েছে। শুভচিনী পুজো হয়ে গেলেই বৌঠান তার ঘরে ঢুকবেন। সে কি আর আমার কথা মেনেছে? তুই এসে বললি তবে মানলো, অথচ এই একই কথা নিয়ে তার আগে আমার সঙ্গে কি অশান্তিটাই না করলো। করবে না? আসল কথা হলো, পাছে তার বউ মনে করে সে মায়ের আঁচল ধরা, তাহলে তো তার পৌরুষে লাগবে। তাই জন্য বউয়ের সামনে মায়ের সঙ্গে উঁচু গলায় তর্ক না করলে তার মান থাকবে না। মা, তুমি ভুল করছো। নিজের পৌরুষ দেখানোর জন্য আমি কিন্তু তর্ক করিনি। একটা অবলা, অনাথ এবং অসহায় মেয়ে এই বাড়িতে এসেছিল এবং তার উপর তোমরা অত্যাচার করছিলে। সেটা দেখে আর যাই হোক, আমি অন্তত মুখ বুজে সহ্য করতে পারি না। হ্যাঁ, সে অনাথ ছিল,
কিন্তু এখন সে বিবাহিত, সে কথা ভুলে গেলে চলবে না। তার একজন স্বামী আছে, আর সেটা হলাম আমি। মা, আমি বলতে এছিলাম যে উনি কাল